মাত্র 22 বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসে রূপসা। স্বামীর নাম মানস। মানস বাড়ির একমাত্র ছেলে, আর 3 জন বোন আছে তার। বাড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে মানুষের খুবই আদরের হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা ছিল একেবারে বিপরীত। বাবা, মা আর বোনেরা কেউই মানুষকে বিন্দু মাত্র ভালোবাসত না, কিন্তু পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা খুবই স্নেহ করত এই মুখচোরা সহজ সরল স্বভাবের ছেলেটিকে। বিয়ের পর নিজের স্বামীকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়ে এসেছিল রূপসা, কিন্তু সেই আশা স্বপ্নই থেকে গেল, বাস্তব রূপ নিল না কোনোদিন। মানুষ সবসময় দূরত্ব বজায় রেখে চলত নিজের বউয়ের থেকে। রূপসা অভিযোগ করলে বলতো বাবা, মা আর বোনেরা খারাপ ভাববে, তাই ও খুব একটা ইন্টিমেট হতে পারবে না রূপসার সাথে। আস্তে আস্তে রূপসা বুঝতে পারল প্রচণ্ড ভয় পায় মানুষ ওর বাড়ির লোকেদের। যত দিন যেতে লাগলো রূপসা জানতে পারল ওর শাশুড়ি আর ছোট ননদ নাকি তন্ত্র সাধনা করে। ছেলের বিয়ে হোক এটা কোনো কালেই চায়নি বাড়ির লোকেরা, কিন্তু বুকের ওপর দুটো আইবুড়ো মেয়েকে বসিয়ে রাখতে দম বন্ধ হয়ে যাচ্ছিল রূপসার শ্বশুরের। একদিন গঙ্গার ঘাটে এক সাধুর দেখা পান। সেই সাধু রূপসার শ্বশুরকে বলেন, শোন, তোর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ছেলের পালা। ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ আন, দেখবি বাকি 2 মেয়ের বিয়েও হয়ে যাবে। ওনার কথা মতো বাড়িতে কাউকে না জানিয়ে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মেয়ের খোঁজ পেয়ে সেই মেয়েকে দেখতে গেলেন উনি। এক দেখাতেই পছন্দ হয়ে গেল ওনার। সব থেকে যেটা ভালো লাগলো সেইটা হলো গিয়ে মেয়েটির চুল। মোটা কালো একটি বিনুনি প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে, আর ঠাকুর প্রতিমার মতো রূপ সেই মেয়ে। খুব ভালো লেগে গেল মেয়েকে। বিয়ের কথা দিয়েও এলেন উনি। ছেলেকে একদিন দেখে উনি সেই কথা বললেন, তার সাথে এটাও বললেন, তুই দেখে আয় একদিন, তবে আমি কিন্তু পাকা কথা বলেই এসেছি। ছেলে শুধু চোখের দেখা দেখতে এলো। মেয়ের বাবারও ছেলে পছন্দ হয়ে গেল। সরকারি চাকরি, বাপের একমাত্র ছেলে, এর চেয়ে আর বেশি কি চাই। বিয়েটাও হয়ে গেল দেখতে দেখতে। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়েই রূপসা এই কথা জেনে গেল, বিয়ের ডেট ফাইনাল হওয়ার আগে তার শাশুড়ি আর ননদরা কেউ জানতেই পারেনি মানুষের বিয়ে দেয়া হচ্ছে। জানলে কখনোই দুটো বড় মেয়েকে বসিয়ে রেখে ছেলের বিয়ে হতে দিতেন না ওনারা। দুর্বল চিত্তের মানুষের ওপর খুব প্রভাব ছিল ওর মায়ের। বাবা আর মাকে জমের মতো ভয় পেত মানুষ। এতদিন যে তন্ত্র মন্ত্র অন্য লোকেদের ওপর ব্যবহার করা হতো, সেই সব এখন মানুষের ওপর করা হতে লাগলো। নানা রকমের জড়িবুটি বেটে খাওয়ানো হতো মানুষকে। বেলপাতা বেটে তার মধ্যে কি সব মিশিয়ে মানুষকে খেতে দিতেন ওর মা। জিজ্ঞেস করলে বলতেন ওষুধ। তাই রূপসার জীবনে কখনোই শান্তি ছিল না। কিন্তু ও এইসব কালাজাদু বিশ্বাস করতো না একেবারেই। ভাবতো ভালোবাসলে একদিন মানুষ ওর গুরুত্ব ঠিকই বুঝবে, ঠিক একদিন সেও ভালোবাসবে রূপসাকে। এইভাবেই ভালোবাসাহীন জীবনে 2 সন্তানের জননী হলো রূপসা। সংসারের কাজ আর বাচ্চাদের পেছনে তার সময় কেটে যেত, কিন্তু শাশুড়ি আর ননদকে নানা রকমের ক্রিয়া ওকে খুব কষ্ট দিত। ওর সন্তান দুটোর উপরও নানা রকম ক্রিয়া করা হতো ওদের ক্ষতি করার জন্য। কিন্তু অসীম মনের জোর ছিল রূপসার। সে নিজের বুদ্ধি আর মমতা দিয়ে আগলে রেখেছিল নিজের 2 সন্তানকে। বাড়িতে একসময় অশান্তি চরমে উঠলে 2 মেয়ে আর রূপসাকে নিয়ে মানুষ আলাদা হয়ে যায়। আত্মীয় ও প্রতিবেশীরা বলেন বাড়ির বাইরে থাকলে সম্পর্কও ভালো থাকবে, আর মেয়ে দুটোকেও
ভালো করে মানুষ করতে পারবে। তাই মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে। ততদিনে বাকি 2 বোনেরও বিয়ে হয়ে গেছে। তারা প্রায়ই আসে মায়ের কাছে, আর মানুষের ছোট বোন ততদিনে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। নিজের প্রথম সন্তানকে নিজে হাতে বলে দিয়েছে সিদ্ধি লাভ করার জন্য। শ্মশানে গিয়ে কাপালিকদের সাথে সাধনা করে সে। রূপসার ওপরে এদের দেখে খুব রাগ, সবসময় ক্ষতি করতে চায় কিন্তু ঠিক পেরে ওঠে না। একবার রূপসার শাশুড়ি কোনো এক তন্ত্রবিদ্যা করতে গিয়ে কিছু ভুল হয়ে যাওয়ার কারণে নিজেই তার শিকার হয়ে যায়। মুখ দিয়ে রক্ত উঠতে থাকে তার, প্রচণ্ড রক্ত বমি করে মৃত প্রায় হয়ে যান উনি। তখন রূপসা এসে ওনাকে হসপিটালে নিয়ে যায়। 49 দিন জমে মানুষে টানাটানি করে শেষে শাশুড়িকে সুস্থ করে বাড়ি নিয়ে আসে রূপসা। এরপর ওনার স্বভাবে কিছুটা পরিবর্তন আসে। প্রায় উনি নিজে রান্নার লোককে দিয়ে ভালো মন্দ রান্না করে পাঠাতেন ছেলের ভাড়া বাসায়। রূপসা ভাবে শাশুড়ি ভালো হয়ে গেছেন। এত বড় একটা ঝড় গেল ওনার ওপর দিয়ে। 2-1 দিন পরপরই পায়েস করে পাঠাতে লাগলেন উনি। রূপসা পায়েস খেতে খুব ভালোবাসেন, তাই ওটা আলাদা একটা টিফিন বক্সে আর ছেলে আর নাতনিদেরটা অন্য একটা বক্সে করে পাঠাতেন। সে পায়েস খেতে একেবারে অমৃতের মতো, কাজু কিশমিশ দেওয়া, দারুণ স্বাদ। আজকাল রূপসার গলায় মাঝে মাঝেই ব্যথা করে। কোনো কিছু গিলে খেতে কষ্ট হয়, পাতলা বা নরম জিনিস এছাড়া আর অন্য কোনো কিছুই সে খেতে পারে না। একদিন সন্ধ্যে থেকে গলায় খুব ব্যথা শুরু হয় রূপসার। মানুষ ওষুধ এনে দেয় কিন্তু ব্যথাটা সারে না। গভীর রাত্রে হঠাৎ তার খুব কাশি শুরু হয়। কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, দম বন্ধ হয়ে আসতে থাকে তার। কোনো মতে রাতটা কাটে। সকাল হতেই ডাক্তারের কাছে রূপসাকে নিয়ে যায় মানুষ। অনেকগুলো ওষুধ দেন ডাক্তার। সেই ওষুধ খেয়ে ডাক্তারের বলা সমস্ত নিয়ম মেনে চললেও সুস্থতা তো দূরে থাক, দিনকে দিন আরও বেশি অসুস্থ হতে থাকে রূপসা। তার গলার স্বর বন্ধ হয়ে যায়। চেষ্টা করেও একটা শব্দও বেরোয় না ওর গলা দিয়ে। বেশ কটা টেস্ট ডক্টর করতে দেন, কিন্তু কিছুই ধরা পড়ে না। ডাক্তারের পরামর্শ লিখে লিখে কথা বলতে থাকে রূপসা। তার সোনার মতো গায়ের রং কালো হয়ে যেতে থাকে ক্রমশ। বোবা হয়ে যায় সে। কিন্তু একটা জিনিস রূপসা লক্ষ্য করে যে তার শাশুড়ির পাঠানো পায়েসটা খেতে কিন্তু তার খুবই ভালো লাগে। রোজ উনি পায়েস সঙ্গে করে নিয়ে আসেন। একদিন রূপসার বাড়ির কাজের মেয়েটি রূপসাকে বলে, বৌদি, তুমি এই পায়েস খাওয়া বন্ধ করো। ওর মধ্যে কিছু এমন মেশানো থাকে যেটা তোমার ক্ষতি করে। রূপসা হেসে স্লেটে লেখে, নারী, ওটা খেতে খুব ভালো লাগে আমার। মেয়েটি খুব রেগে গিয়ে বলে, যবে থেকে এই খাবার পাঠানো শুরু হয়েছে তবে থেকেই একটু একটু করে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। দেখবে ওই পায়েসে কিছু মেশানো আছে কিনা, তার প্রমাণ পেতে চাও তুমি? রূপসা হেসে মাথা নাড়ে। রূপসার জন্য দেওয়া পায়েসের বাটিখানা হাতে নিয়ে বাইরে উঠোনে চলে যায় মেয়েটি। সঙ্গে রূপসা আর ওর মেয়ে দুটোও যায়। পায়েসের বাটি উপর করে নিচে ঢেলে ফেলে দেয় সে। এরপর সবাই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। কাজের মেয়েটা এক এক করে কাক কুকুর এদের ডাকতে থাকে। কাক আসে, বেড়াল আসে, কুকুরও আসে, কিন্তু কেউ ওই পায়েস খায় না, গন্ধ শুঁকে চলে যায়। এবার মেয়েটি বলে, বিশ্বাস হলো আমার কথা? কবে থেকে এই বিষগুলো খেয়ে চলেছ তুমি? বারণ করলে শোনো না। যারা একদিনের জন্য তোমাকে সুখে থাকতে দেয়নি, যারা বেলপাতা বাটা খাইয়ে ছেলেকে পুরুষত্বহীন বানিয়ে দিতে চেয়েছে, তুমি তাদেরকে বিশ্বাস করো? তুমি মরে গেলে মেয়ে দুটোর কি হবে ভেবেছ কখনো? আরতি বহুদিন ধরে কাজ করে রূপসার কাছে, তাই সে বৌদিমণিকে খুবই ভালোবাসে। সেদিনের পর থেকে রূপসা পায়েস খাওয়া বন্ধ করে দেয়। ডাক্তারকে লিখে জানায় সে সুস্থ হতে চায়, কথা বলতে চায় আগের মতো।
রূপসার বাপের বাড়ির সকলে গান বাজনায় খুবই পারদর্শী। রূপসাও আগে খুব ভালো গান গাইতে পারত, আর এখন সে কথাটুকুও বলতে পারছে না। দুঃখে কষ্টে হু হু করে কেঁদে ডাক্তারের পা জড়িয়ে ধরে সে। মায়া হয় বয়স্ক ডাক্তারবাবু। উনি লিখে দেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। বলেন, দেখ মা, আমি তো তোকে ঠিক করতে পারলাম না, একবার এখানে গিয়ে দেখ, যদি চিকিৎসায় কোনো কাজ হয়। 3 মাস হয়ে গেছে। রূপসা কথা বলতে পারে না, কান্না দলা পাকিয়ে ওঠে ওর গলায়। বাড়ির কাজের মেয়ে আরতি বলে, তোমরা তো এসব মানো না, আমরা মানি। একজন কালী সাধক আছে, যাবে গো বৌদিমণি, আমি সব বলবো, তুমি চুপ করে থাকবে। পরের দিন সকালে স্নান করে আরতির সাথে সেই কালী সাধকের কাছে যায় রূপসা। উনি তখন পুজোয় বসেছিলেন। একটু বাদে ওদের ভেতরে ডেকে নেন। আরতি সব খুলে বলে ওনাকে, 2 চোখ বন্ধ করে শোনে নেন। তারপর বলেন, দেখ মা, আমি মায়ের কাছে তোর জন্য প্রার্থনা করতে পারি রে। তুই ডাক্তার দেখা, একদম ভয় পাস না রে মা, সব ভালো হবে। আর এই নে, মায়ের পায়ের ফুলটা নিয়ে যা। একটা কথা মাথায় রাখি, বাইরের কিচ্ছু খাবি না। এই নে, এই শিশিটা নিয়ে যা, এর মধ্যে মায়ের চরণামৃত আছে। সকালে আর সন্ধ্যায় মায়ের নাম করে একটু চরণামৃত খাবি। আর পরের বার ওই বাড়ির একটু মাটি নিয়ে আসিস তো আমার কাছে। এরপর ওরা বাড়িতে ফিরে আসে। ওই বাড়ি থেকে পাঠানো যে কোনো জিনিসই এখন জলে ফেলে দেয় আরতি। আর মানুষকে অনেক করে বলে বুঝিয়ে ওদের বাড়ি থেকে একটু মাটি আনায় রূপসা। একদিন সকালে হঠাৎ করে রূপসার বড় ননদ এসে হাজির হয়। ব্যাগ থেকে 5টা শুকনো লঙ্কা বের করে রান্নাঘরে গ্যাসে পোড়াতে যায়। রূপসার মেয়েরা হাঁ হাঁ করে ছুটে যায়। পিসিমণি, তুমি এটা কি করছো? মার যে কষ্ট হবে, লঙ্কা পোড়া দিলে মার খুব কাশি হবে গো। আর কেনই বা তুমি লঙ্কা পোড়া দিতে চাইছো? পিসি বলে, তোর মার জন্যই করছি রে, ওর নজর লেগেছে, কারণ কুদৃষ্টি পড়েছে তোদের মায়ের ওপরে। সেই দৃষ্টি কাটানোর জন্য ছোট পিসি পাঠিয়েছে এই লঙ্কা। রূপসার মেয়েরা সেই লঙ্কা কিছুতেই ওনাকে পোড়াতে দেয় না। তখন নিজের ব্যাগ থেকে একটা ব্লেড বার করে নিজের বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে সারা বাড়িতে রক্ত ছিটাতে লাগে রূপসার বড় ননদ। বাচ্চা মেয়ে দুটো জোর করে একটা ব্যান্ডেড লাগিয়ে বড় পিসিকে বলে, তুমি এখন বাড়ি যাও, বাড়ি যাও পিসিমণি, মা খুব অসুস্থ। তোমার এইসব কাণ্ড কারখানা দেখে মা আরো অসুস্থ হয়ে পড়বে। জোর করে পিসিকে দাদুর বাড়িতে পাঠিয়ে দেয় ওরা। তারপর ফোন করে আরতিকে ডাকে। আরতি এসে ওই কালী সাধককে ফোন করে সব বলেন। উনি বলেন, সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দে, তারপর ওই রক্তগুলো পরিষ্কার করে ফেল। আর যে কাপড়টা দিয়ে রক্ত মুছবে সেই কাপড়টা জলে ফেলে দিবি বা পুড়িয়ে দিবি। ওরা খেপে গেছে, খুব নিম্নমানের তন্ত্রক্রিয়া করে এরা, সাবধানে থাকিস। এরপরই 2 মেয়েকে নিয়ে রূপসা বাপের বাড়ি চলে যায়। ওখান থেকে ওর চিকিৎসা চলতে থাকে। প্রচুর টাকা খরচ করে নিজের মেয়েকে মোটামুটি সুস্থ করে তোলে রূপসার বাবা। এরপর রূপসা আবার কথা বলতে পারে, কিন্তু তার গলার স্বরটাই পাল্টে যায়। ভাঙা ভাঙা গলায় কথা বলতে পারে সে। বেশিক্ষণ কথা বললে তার গলায় জ্বালা ধরে, ব্যথা হয় আজও। নিজের সেই নির্বাক অবস্থা থেকে মুক্তি পায় ঠিকই, কিন্তু সারা জীবনের মতো তার গলাটা ড্যামেজ হয়ে যায়। তাই এখন সে খুব কম কথা বলে। রূপসাদের জীবন যে ঠিকঠাকভাবে অতিবাহিত হতে লাগলো তা কিন্তু নয়। রূপসা ওদের হাত থেকে বেঁচে গেলেও ওরা দিনের পর দিন একইভাবে ওদের ক্ষতি করার চেষ্টা করে যেতে থাকে।
এইভাবেই দেখতে দেখতে রূপসার 2 মেয়ে বড় হয়। বড় মেয়ে বিয়েও হয়ে গেল। এর পরের ঘটনা বলতে মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাটি উল্লেখ করা যায়। মানুষ খুব অসুস্থ এখন, ওকে একটা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। নার্সিংহোমে থাকার সময় অসংলগ্ন কিছু কথা বলতে থাকে মানুষ। ডাক্তার চিন্তা করতে বারণ করেন। উনি বলেন, খুব বড় একটা মানসিক ধাক্কা খেয়েছে তো, তাই এই ধরনের অসংলগ্ন কথা বলছে। ঠিক মতো ঘুম আর সেবা যত্ন পেলে আশা করি আস্তে আস্তে এগুলো কাটিয়ে উঠবে। ও এখন একটা ট্রমার মধ্যে আছে। মানুষ বাড়ি আসার পর কিছুতেই হাঁটতে চায় না, সব সময় বিছানায় শুয়ে থাকে। যে মানুষটা সারাদিন বাড়ির বাইরে থাকতেই বেশি পছন্দ করত, সেই মানুষটা সারাদিন শুয়ে থাকে। ওর নার্ভের রোগ দেখা দেয়। নিউরোলজিস্ট দেখে ওষুধ খাইয়ে রূপসা অনেক চেষ্টা করে ওকে সুস্থ করে তোলার। ফিজিওথেরাপিস্ট প্রতিদিন বাড়িতে এসে ফিজিওথেরাপি করে যায়, কিন্তু কোনো লাভ হয় না। মানুষের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। নিজের মায়ের মতো পাগলামিও দেখা দেয় ওর মধ্যে। মানুষকে কলকাতার নাম করা একজন নিউরোসাইকিয়াট্রিস্টকে দেখানো হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ওষুধ চলতে থাকে আর মানুষ নানা ধরনের অদ্ভুত আচরণ করতে থাকে। নিজে পায়ে হেঁটে টয়লেটটুকুও যেতে চায় না, হয় ঘরে ইউরিনাল পটে করাতে হয়। হ্যাঁ, খুব অবাক লাগলেও বলছি, করাতে হয়, কারণ সে নিজে থেকে করে না, না হলে সে বিছানায় করে ফেলে। ডাক্তার প্রতি মাসে নানা ধরনের টেস্ট করতে দেন। সেই সমস্ত টেস্টের রিপোর্ট নর্মালও আসে। মানুষকে সারাদিন বহুবার জামা আর লুঙ্গি পাল্টে দিতে হয়, কারণ সেগুলো নয় সে ভিজিয়ে ফেলে, নয় দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে। উলঙ্গ হয়ে থাকতে চায় সারাদিন। রূপসা যখন ওকে জামা পরিয়ে দেয় তখন কিন্তু কিছুতেই ও হাত তুলতে চায় না, মনে হয় যেন হাত দুটো অসাড় হয়ে গেছে। কিন্তু রূপসা ঘর থেকে বেরোনো মাত্রই বিদ্যুৎ বেগে সেই জামা আর লুঙ্গির টান মেরে খুলে দেয় মানুষ। তখন ওর হাত কিভাবে কাজ করে সেটা বোঝা যায় না। বহুবার জামা কাপড় পরানোর পরও যখন বারবার খুলে ফেলে দেয় তখন রূপসা হাল ছেড়ে দেয়। মানুষ উলঙ্গ হয়েই থাকে। ঘরে যে 2 বড় বড় মেয়ে আছে, তবুও মানুষের কোনো ভ্রুক্ষেপ থাকে না। সেই সময় রূপসার বড় মেয়ে সন্তান সম্ভবা, তাই সে মায়ের কাছেই ছিল, আর মেয়েকে রূপসা খুব যত্নও করত। সেটা দেখে মানুষ রেগে আগুন হয়ে যেত। 15 মিনিট পর পরই ডাকত, আমি বাথরুমে যাব, আমি বাথরুমে যাব, নিয়ে যাও আমায়, আমি বাথরুমে যাব বলে চিৎকার করত। আর রূপসার আসতে একটু দেরি হলে বিছানায় করে ফেলত। সারা বিছানা জুড়ে রাবার ক্লথ পেতে রেখেছিল রূপসা। সেই রাবার ক্লথ টান মেরে ফেলে দিয়ে তোষকে প্রস্রাব করে দিত, অথচ এই মানুষটা নিজের হাতে খেতে পারত না। স্নান করা, ব্রাশ করা, চুল আঁচড়ে দেওয়া, পায়খানা করার পর ধুয়ে দেওয়া সব করিয়ে দিতে হতো। হাঁটতে পারত না, হাত পা নাড়াতে পারত না পর্যন্ত, অথচ নিজের গায়ে পরা জামা কাপড় খুলে ফেলতে পারত। যেভাবে রূপসা শুয়ে দিত তার উল্টো দিকে গিয়ে শুতে পারত। তখন কি করে ওর হাত পা সচল হয় এটা কেউ বুঝতে পারত না। এটা যেন একটা ম্যাজিক। সারাদিন গাধার মতো খেটে রাতে যখন রূপসা ঘুমিয়ে পড়ত তখন মানুষ নিজে উঠে হয় বাথরুমে মেঝেতে গিয়ে শুয়ে পড়ত, না হলে খাটের নিচে মেঝেতে শুয়ে পড়ত আর বিকট চিৎকার করে কান্না জুড়ে দিত। আমায় তোলো গো, আমায় তোলো, আমার পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে, আমায় তোলো। প্রতিদিন চলত এই নাটক। এক এক দিন এক এক ধরনের ঘটনা। যখন গাড়ি করে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হতো মানুষকে, তখন রূপসা আর ওর ছোট মেয়ে দুজনের কাঁধে ভর দিয়ে
কোনো মতে গাড়ি থেকে নামিয়ে মানুষকে ডাক্তারের চেম্বারে ঢোকানো হতো। আর যখন ডাক্তার ওকে ভেতরে আসতে বলতেন তখন উঠে দাঁড়িয়ে সুস্থ মানুষের মতো গট গট করে হেঁটে ডাক্তারের সামনে গিয়ে বসে পড়ত। আর ডাক্তার যা যা জিজ্ঞাসা করতেন সব কথার সঠিক জবাব দিত। উঠে হাঁটতে বললে নিজে উঠে হেঁটেও দেখাতো। রূপসা আর ওর মেয়ে তাজ্জব হয়ে যেত এই অদ্ভুত দৃশ্য দেখে। ডাক্তার বলতেন, আমি দেখছি উনি তো বেশ ভালোই আছেন, আপনি বেকার চিন্তা করেন। রূপসা বললেও উনি কোনো কথা বিশ্বাস করতেন না। বাড়ি ফিরে আবার আবার সে একই জিনিসের পুনরাবৃত্তি করত। রূপসা বুঝতে পারছিল এগুলো কালা জাদুর প্রভাব, আর এই প্রভাব কাটাবার জন্য ওকে কোথাও তো যেতে হবে। কিন্তু যেদিন যেদিন ও ঠিক করত মা কালীর সাধকের বাড়িতে যাবে, সেদিনই মানুষের কিছু না কিছু খুব ভয়ঙ্কর কাণ্ড শুরু হতো। কখনো দেওয়ালে মাথা ঠুকে কপাল ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড হতো, কখনো অকারণে মুখ দিয়ে রক্ত পড়া শুরু হতো, আবার কখনো পেটে ব্যথা করছে, মরে গেলাম, খুব পেটে ব্যথা করছে। এই বলে কাটা পাঁঠার মতো ছটফট করতে মানুষ, আর রূপসার যাওয়া পণ্ড হয়ে যেত। এরপর রূপসার বড় মেয়ের বাচ্চা হলো। যে কটা দিন ওর নার্সিংহোমে দৌড়াদৌড়ি করলো, সেই কটা দিন রূপসার ছোট মেয়ে বাবাকে সামলাতে হিমশিম খেয়ে গেল। বাচ্চাটা বাড়িতে আসার পর মানুষের মধ্যে যেন একটু পরিবর্তন দেখা দিল। মানুষকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বাইরের উঠোনের রোদে একটা চেয়ারে বসিয়ে দিত রূপসা, আর ওর সামনেই বাচ্চাটাকে তেল মাখিয়ে শুয়ে রাখত। তখন শীতকাল, জানুয়ারি মাস। নাতির দিকে তাকিয়ে বসে থাকতো মানুষ। মাঝে মাঝেই বলতো, দেখো বাবু সোনা কাঁদছে, বাবু সোনা হিসি করেছে। মনে মনে খুব খুশি হতো রূপসা। যাক, বাচ্চাটা বাড়িতে আসায় মানুষ বেশ স্বাভাবিক হয়ে গেছে। কিছুদিন এমনভাবে ভালোভাবেই চলছিল। স্নান করানো, খাওয়ানো এগুলো রূপসা করে দিত, কারণ নিজে হাতে খেতে বললে অর্ধেক খাবার মানুষ খেত, বাকিটা করে থাকতো। তাই ওগুলো রূপসা নিজেই করে দিত। একদিন দুপুরে সিঁড়ির নিচের দরজা দিয়ে হঠাৎ করে 3 বোন এসে হাজির হলো। ওরা সদর দরজায় কলিং বেল না বাজিয়ে চোরের মতো সিঁড়ির নিচের দরজা দিয়ে এসে ঢুকেছিল। ওদের দেখে প্রচণ্ড চমকে গেল রূপসা। তোমরা হঠাৎ করে কি ব্যাপার? তোমরা তো কোর্টে কেস করেছ, যা কথা হওয়ার কোর্টেই হবে। তোমরা এখন এসো। খুবই মধুর স্বরে বড় ননদ বলল, কেসটা আমরা তুলে নেব, আমাদের 12 লাখ টাকা দিয়ে দাও, তাহলেই আর কোনো কেস থাকবে না। রূপসা বলল, কোথায় পাবো 12 লক্ষ টাকা? দেখছো তোর অবস্থা, চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ওরা তো কথা সাজিয়ে এসেছিল। ভিআরএস নিয়ে তো অনেকগুলো টাকা পেয়েছে, ওখান থেকেই দিয়ে দাও। রূপসা বলল, তোমরা এখন এসো, কোর্টে দেখা হবে, তখন উকিলের সামনে এসব কথা বলো। আর শোনো, তোমরা যে উইলটা জমা দিয়েছ ওটা তো জাল উইল। আমার উকিল তো অবজেকশন দিয়েছে। তাহলে বাড়িতে কেন এসেছো কথা বলতে? তারপর ওরা বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে রূপসা আর ওর মেয়েদের নামে অকথ্য গালাগাল শুরু করলো। বেশ কিছুক্ষণ চিৎকার করার পর ওরা চলে গেল। এবার শুরু হলো নতুন অধ্যায়। সেই রাতেই মানুষের সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার মতো অসংখ্য পোড়া দাগ দেখা দিল। সারা শরীরে কোথাও 1 ইঞ্চিও জায়গা ফাঁকা নেই। আর সেই ঘায়ের জ্বালায় আবার সব জামা কাপড় খুলে ফেলে জ্বলে গেল আমার শরীরটা, জ্বলে গেল।
রাত রূপসা ওর শুশ্রূষা করল, কিন্তু ওর জ্বালা কমল না। সকাল হতেই লোকাল ডাক্তার ডাকা হলো। উনি দেখে বললেন, আসলে ড্রাগ ওভারডোজ হয়ে গেছে, তাই এইরকম অ্যালার্জি বেরিয়েছে, চিন্তার কিছু নেই। উনি 2-1টা ওষুধ কমিয়ে দিলেন, আর একটা লোশন দিলেন ফ্রিজে রেখে ওটা ঠান্ডা করে লাগানোর জন্য। যেমন হঠাৎ করে ওনার অ্যালার্জি হয়েছিল, তেমন হঠাৎ করেই মিলিয়ে গেল। এ যেন ভোজবাজি। এরপর রূপসার বড় মেয়ে তার বাচ্চাকে নিয়ে নিজের বাড়ি চলে গেল। মানুষের অবস্থা আবার সে আগের মতো হয়ে যেতে লাগলো। সে উলঙ্গ হয়ে থাকা, হ্যালুসিনেশন হওয়া সব। ওই যে বাবা এসেছে, ডাকছে আমায়, দাদু দাঁড়িয়ে আছে, বসতে বলো। উল্টোপাল্টা কথা বলা শুরু করলো, আর শুরু হলো ভয়ানক পেট খারাপ। কল থেকে জল বেরোনোর মতো অনবরত পায়খানা হতে শুরু করলো। আর একটু বেখেয়াল হলেই সে পায়খানা মুখে দিয়ে খেতে লাগলো, আর মাখতে লাগলো সারা মুখে। ডাক্তারের সাথে কথা বলে তৎক্ষণাৎ মানুষকে ভর্তি করা হলো ভালো নার্সিংহোমের আইসিইউতে। ওকে স্যালাইন দেওয়া শুরু হলো। টানা 10 দিন ভর্তি থেকে মানুষের সব ধরনের পরীক্ষা হলো। ইসিজি, ইকো, ইউএসজি, স্টুল টেস্ট, ইউরিন টেস্ট, মাথা স্ক্যান, সমস্ত ধরনের ব্লাড টেস্ট। সব রিপোর্ট কিন্তু নর্মাল, অথচ কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না। পা দুটো এমন ফোলা, দেখে মনে হচ্ছে যেন হাতির পা। ওই 10 দিনে জলের মতো টাকাও বেরিয়ে গেল, কিন্তু একটু সুস্থ হলো না মানুষ। ওনার তো সব রিপোর্টই নর্মাল দেখছি, তাহলে কেন মিছিমিছি আইসিইউর একটা বেড আটকে রাখবেন? বাড়ি নিয়ে যান পেশেন্টকে, সেটাই ভালো হবে। আর কোনো উপায় না পেয়ে রূপসা ওকে বাড়ি নিয়ে এলো। কাল দুপুরে আমি পীর বাবার কাছে যাব, শুনেছি ওখানে যারা গেছে সবাই উপকৃত হয়েছে। পীর বাবার কাছে গেলে উনি সব কথা শুনে বললেন, সবই গ্রহের ফের মা। এই সব ওনার সাথে যা হচ্ছে সব গ্রহের ফের। আমি জল পড়ে দিচ্ছি, সকাল বিকাল ওনার ঘরে ছেটাবে আর ধূপ দেখাবে, বাকি ওপরওয়ালার হাতে। আমার এখানে আর কিছু করার নেই, ওরা বান মেরেছে। সাবধানে থাকো তোমরা। রূপসা ভারী মন নিয়ে বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালে হঠাৎ মানুষের চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। ছুটে ওর ঘরে গিয়ে দেখে এই মোটা মোটা লাল বিষ পিঁপড়ে মানুষের সারা শরীরে থুকথুকে হয়ে লেগে রয়েছে। পাগলের মতো 2 হাতে ওই পিঁপড়ে ছাড়ানোর চেষ্টা করে রূপসা। গরম জলে ডেটল ফেলে চান করিয়ে দেয় মানুষকে। চেয়ারে বসে মাথা মোছাবার সময় দেখে ওর রেকটাম দিয়ে লক্ষ লক্ষ লাল পিঁপড়ে বেরিয়ে আসছে। ক্যাথেটারের ব্যাগে ইউরিনের রং কালচে লাল, আর তার মধ্যে ভাসছে থকথকে পুঁজের মতো কিছু। বালতি এনে ইউরিনটা ঢালতে গিয়ে পেটের নাড়ি ভরে উঠে আসার মতো অবস্থা হয় রূপসার। এত পচা দুর্গন্ধ। ডাক্তারকে আগেই ফোন করা হয়েছিল। উনি নিজের সাথে একজনকে নিয়ে এসেছিলেন। তিনি একটা কিছু স্প্রে করে সেই পিঁপড়েগুলোকে মারলেন। ডাক্তারবাবু বললেন, এই পিঁপড়ে কিন্তু আবার লাগবে ওনার গায়ে, তাই ওনার খাটের চারদিকে এই লোশনটা স্প্রে করে রাখবেন। ডাক্তারের কথা মতো রূপসা তাই করল। ওই ঘরের দেওয়ালে মেঝেতে সমস্ত জায়গায় ওষুধটা স্প্রে করে দিতে লাগলো। মানুষের শরীরের বেশ কিছু জায়গায়, যেমন হাঁটু, কনুই, পায়ে, এই সমস্ত জায়গার মাংস খেয়ে ফেলেছিল পিঁপড়েতে। সেই জায়গাগুলো ওষুধ লাগিয়ে দিতে দিতে ঝরঝর করে কেঁদে ফেলে রূপসা। ঠাকুর, ঠাকুর, আর তুমি ওকে নিয়ে নাও। আমি এই কষ্ট আর দেখতে পাচ্ছি না ঠাকুর। এই মানুষটা তো কারোর কোনো ক্ষতি করেনি, কোনো দিনও না।
তাহলে এর এত কেন শাস্তি হবে? পরের দিন থেকে আর মানুষকে দাঁত মাজানো, স্নান করানো যায়নি। ওর ইউরিনের পাইপ 3 দিন অন্তর ব্লক হয়ে যাচ্ছিল ইউরিনের সাথে থকথকে রক্ত আর পুজ আসার জন্য। জীবিত মানুষটা কেমন যেন পচে গলে যেতে লাগলো। খাওয়া কথা সব বন্ধ হয়ে গেছিল। তবুও লিকুইড খাবার একটু একটু করে ঠোঁটের পাশ দিয়ে টিপে হাঁ করিয়ে রূপসা খাওয়াতো। 14ই মে 2018। একটু দইয়ের ঘোল করে নিয়ে এসে রূপসা দেখল মানুষ চোখ খুলে মুখটা হাঁ করে তাকিয়ে আছে। মুখে একটু করে দইয়ের ঘোল ঢেলে দিলে ওর গালে একটু হালকা চাপ দিল, বলল, গিলে নাও, খাবারটা গিলে নাও, না হলে ভীষণ লেগে যাবে যে। ঘোলটা গড়িয়ে পড়ে গেল। শাড়ির আঁচল দিয়ে পরম যত্নে ওটা মুছে দিয়ে রূপসা আবার একটু ঘোল ঢেলে বলল, কি গো, খেয়ে নাও, কি গো, খাও। কিন্তু মানুষ খেলো না, আবার গড়িয়ে পড়ে গেল। এবার রূপসা ওর বুকের ওপর কানটা পাতল না। চলে গেছে মানুষ চিরদিনের জন্য। সেই পৃথিবী ছেড়ে চলে গেছে, এই অভিশপ্ত জীবন ছেড়ে চলে গেছে। মানুষের মৃত্যুর পর একেবারে একা হয়ে যায় রূপসা। যারা এইভাবে তার ক্ষতি করল তাদের কোনো শাস্তিও হলো না। তাহলে কি অশুভ শক্তির ক্ষমতা এতটাই বেশি? এই প্রশ্নের উত্তর রূপসা আজও পায়নি। বর্তমানে রূপসা ছোট মেয়েরও বিয়ে হয়ে গেছে। জীবনের ওপর দিয়ে অনেক অনেক ঝড় গেছে, তবুও ওই শয়তানরা থামেনি। ওরা আজও চেষ্টা করে যাচ্ছে রূপসাদের ক্ষতি করার। কিছুটা হলেও ভগবানের উপর আস্থা রেখেই হাল ছেড়ে দিয়েছে রূপসা। বয়সও তো হয়েছে, আর কত। রূপসা কথা বলতে পারলেও ওরা কেড়ে নিয়েছে রূপসার সেই কোকিল কণ্ঠী স্বর। কিন্তু তাতে কি, রূপসা হাতে কলম তুলে নিয়েছে। এখন তার সর্বক্ষণের সঙ্গী তার কলম, তার লেখা। এখন তার লেখনী কথা বলে। তার লেখা গল্পের এখন প্রচুর প্রচুর পাঠক। বহু মানুষের ভালোবাসায় সে আজ আপ্লুত, আনন্দিত। তবে প্রশ্নের উত্তরটা অজানাই থেকে গেল, কার ক্ষমতা বেশি? অশুভ শক্তির সাহায্যে যারা মানুষের ক্ষতি করে চলেছে প্রতিনিয়ত, তাদের, নাকি যিনি সবার মঙ্গল করেন সেই পরম করুণাময় ঈশ্বর? তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের গল্প? অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ।